1400 শহীদ হচ্ছে এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। এই এই গণ অভ্যুত্থানে যে 26,000 মানুষ আহত হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, 600 মানুষ চোখ হারিয়েছে, তারাই হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। ভারতের রাজনীতি আমার তো মনে হয় যে তাদের রাজনীতি 70% পলিটিক্সই ডিপেন্ড করে পাকিস্তানকে কে কতটা জোরে গালি দিতে পারলো কি পারলো না তার উপর। এই সরকারের ম্যান্ডেট হচ্ছে যেটা বারবার বলা হয় সেটা নির্বাচিত না। দেখেন, পলিটিক্যাল ম্যান্ডেট ডিরাইভ করে কিভাবে? পলিটিক্যাল ম্যান্ডেট ডিরাইভ করে একটা হচ্ছে যুদ্ধের মাধ্যমে। 71 16ই ডিসেম্বরের পরে এই যে তাজউদ্দিন আহমদরা, শেখ মুজিবরা দেশে ফিরে এসে দেশ শাসন করলো, কিসের ম্যান্ডেটে? কে তাকে ভোট দিয়েছে স্বাধীন বাংলাদেশ শাসন করবার জন্য? 70-এর নির্বাচন তো স্বাধীন বাংলাদেশের জন্য হয়নি। 70-এর নির্বাচন হয়েছিল পাকিস্তানের গণপরিষদের সদস্য হওয়ার জন্য। তাহলে কে তাকে ম্যান্ডেট দিয়েছে? ম্যান্ডেট দিয়েছে যুদ্ধ, আমার হাজার হাজার শহীদের রক্ত, আমার এই স্বপ্নটাকে একটা ম্যান্ডেটে পরিণত করা হয়ে গেছে। দ্বিতীয়ত ম্যান্ডেট আসে হচ্ছে আপনার নির্বাচনের মাধ্যমে, যেটা পলিটিক্যাল ডেমোক্রেসিতে যেটা হয়, আপনি 5 বছর পর পর নির্বাচনে জিতবেন, দেশ শাসন করবেন, একটা ম্যান্ডেট। থার্ড একটা ম্যান্ডেট আসে হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। দেখেন যে আপনার 90-তে কি হয়েছে, এরশাদ সরকার কেন চলে যাবে? 90-তে কি কোনো নির্বাচন হয়েছে? কিসের ভিত্তিতে সে চলে গেল? কিসের ভিত্তিতে পলিটিক্যাল পার্টিসগুলো একমত হয়ে আপনার শাহাবুদ্দিন আহমদকে এনে দায়িত্ব দিলেন, অস্থায়ী সরকার গঠন করলেন কয়েক মাসের জন্য, অস্থায়ী সরকার গঠন করে নির্বাচনের প্রসেসে কেয়ারটেকার সরকার যা বলেন তো হয়েছে। তো কিসের মাধ্যমে হয়েছে? একটা গণ অভ্যুত্থান, ছোট আকারে এটা হয়েছে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। অতএব সেই জায়গাতে হচ্ছে 24-এ বাংলাদেশের ইতিহাসে গত 100 বছরের ভিতরে এই লেভেলের অংশগ্রহণমূলক গণ অভ্যুত্থান হয় নাই, বদরুদ্দিন উমর বলেছেন। তো সেই জায়গাতে আমরা বোধ করছি এই গণ অভ্যুত্থানই হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট। 1400 শহীদ হচ্ছে এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। এই গণ অভ্যুত্থানে যে 26,000 মানুষ আহত হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, 600 মানুষ চোখ হারিয়েছে, তারাই হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। ম্যান্ডেট যারা দিয়েছেন তারা ইনডাইরেক্টলি কিছু শর্ত সাপেক্ষে ম্যান্ডেট দিয়েছে। তার প্রথম শর্ত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, জাতীয় স্বার্থ, এই বিষয়গুলো যেন কোনোভাবে কম্প্রোমাইজ না হয়। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে যেহেতু আরও অনেকগুলো বিষয় আলোচনা করতে চাইছি, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকারের এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসা উচিত? সিদ্ধান্ত তারা নিয়েছে বলে এখনো মনে হয়নি, বাট আমি ফিল করছি যদি এরকম একটা সিদ্ধান্ত তারা নেয় তাহলে সার্টেনলি এর আগে যমুনাতে, ফরেন সার্ভিস একাডেমিতে, বিভিন্ন ন্যাশনালি গুরুত্বপূর্ণ ইস্যুতে এই ব্যাপারগুলোতে মতামত নেওয়া যেতে পারে। এখানে আমরা দেখছি যে পররাষ্ট্র উপদেষ্টার স্ট্রেট মন্তব্যের সাথে পরে প্রেস সচিব যেটা বলেন একটু কন্ট্রাডিক্ট করছে। আপনি কিভাবে দেখেন বিষয়টি? এটা পরিষ্কার করার ব্যাপার, কারণ প্রত্যেকটা স্টেটমেন্ট রাষ্ট্রের তো একটা মতামত থাকতে হবে। একটা বিষয় হচ্ছে যে এখানে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন জড়িত আছে, এখানে কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তার বিষয় জড়িত আছে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে কোন ফর্মে তারা মতামত নেবেন সেটা নেওয়া উচিত এবং তাদেরকে আশ্বস্ত করা উচিত। তা না হলে যেটা হবে যে একটা সিরিয়াস টেনশন যদি অ্যারাইজ করে, তখন তো আপনার পুরো নেশনকে অনবোর্ড রেখে আপনাকে এটা ফাইট করতে হবে, আদারওয়াইজ এটা আপনি করতে পারবেন না। এই মুহূর্তেই ক্ষমতা ছেড়ে দিতে হবে এইরকম কোনো তারা তো তার নাই, কারণ অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার একটা ইলেকশনের ডেডলাইন বলে দিয়েছে যে আমি ডিসেম্বর থেকে জুনের ভিতর নির্বাচন দিয়ে চলে যাব। তো যেহেতু একটা ডেডলাইন দিয়েছে, এখন পর্যন্ত তাকে সাসপিশাস হওয়ার মতো, সন্দেহ করবার মতো কোনো জায়গা দেখতে পাচ্ছি না। রাজনৈতিক দল আকারে আবার বিএনপি বলছে তাড়াতাড়ি নির্বাচন হইতেই পারে, কারণ একটা দল গত 18 বছর থেকে নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে, তো সে তো একটা নির্বাচন চাইবে। ভারত পাকিস্তানের যদি পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় তাতে আমি অবাক হব না। ভারত পাকিস্তানের সম্পর্ক মনে করেন সরাসরি যুদ্ধ না হলেও সবসময় যুদ্ধংদেহী, সবসময়। ভারতের রাজনীতি আমার তো মনে হয় যে তাদের রাজনীতি 70% পলিটিক্সই ডিপেন্ড করে পাকিস্তানকে কে কতটা জোরে গালি দিতে পারলো কি পারলো না তার উপর। এবং এটাকে তারা বিভিন্ন প্রক্রিয়া একদম ঘরে ঘরে ছড়াই দিতে পারছে। ঘরে ঘরে এমনভাবে ছড়াই দিচ্ছে যে কিছু বললেই বলে তোমাকে পাকিস্তান পাঠিয়ে দেবো, তুমি পাকিস্তান চলে যাও, এখানে কেন এগুলো বলছো, এই ধরনের একটা স্লোগান কিন্তু তারা ওখানে চলছে। এবং ভারতের রাজনীতিটাও এখন এরকমই হচ্ছে যে কে কতটা পাকিস্তান বিরোধী এটার উপর ডিপেন্ড করছে। এটা নিয়ে তারা মুভি বানাচ্ছে, একটার পর একটা মুভি বানাচ্ছে, এবং সেই মুভিতে তাদের ইন্ডিয়ান ফোর্সকে বিরাটভাবে নায়ক হিসেবে দেখানো হচ্ছে, যেটা বাস্তবে কতটা ছিল বলা কঠিন। তো এগুলো কিন্তু আমরা দেখছি বিভিন্ন রকম। একটা দেশের মানুষের মনোজগৎটাকে পরিবর্তন করার জন্য তো অনেক কিছুই কাজ করে, সবভাবেই তাদের মধ্যে এটা আসলে যতটা না এন্টি পাকিস্তান সেন্টিমেন্ট, তার চেয়ে বেশি হলো তারা ছড়িয়ে দিতে যাচ্ছে এন্টি
ইসলামিক সেন্টিমেন্ট, এন্টি মুসলিম সেন্টিমেন্ট। এটা ভারত, এটা তাদের পলিটিক্স। এখন ওদের যারা ক্ষমতায় আছেন তারা এই সেন্টিমেন্টটাকে পুঁজি করে আছেন, মানে ক্ষমতায় আছেন। একটা জিনিস লক্ষ্য করেন, ভারতের এমন অনেক রাজ্য আছে যেখানে অ্যাবাভ 30% লোক হলো মুসলমান। আমি কাশ্মীরের কথা বাদ দিলাম, ওখানে তো অ্যাবাভ 90% মুসলমান। তো অ্যাবাভ 30% 35% হলো মুসলমান। তো তারা যখন এই ধরনের একটা সেন্টিমেন্ট যখন তারা মার্কেটিং করে, তখন তারা কিন্তু জানে যে এই সেন্টিমেন্টটা মার্কেটিং করলে পরে আমার পলিটিক্সে এই 30% ভোটকে আমাকে বাদ দিয়ে হিসাব করতে হবে। এবং যে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে বলে তুমি 30% ভোট পাবা না, বাদ বাকি নিয়ে তুমি আলোচনা করো। তো তাদের জন্য কিন্তু রিস্কি। কিন্তু দেখেন এই রিস্কেও কিন্তু বিজেপি বিজয়ী হচ্ছে বারবার। কেন হচ্ছে? এই কারণে মুসলমানের বাইরে যারা আছেন, এই 65% যারা পপুলেশন আছেন, ভোটার আছেন, এদের মধ্যেও কিন্তু ওরা কিন্তু একটা বড় অংশকে, যে আউট অফ 65% তারা 80% কিন্তু তারা তাদের মধ্যে নিয়ে আসতে পারছে। এই যে নিয়ে আসতে পারাটা, এটা কিন্তু টোটাল সোসাইটির মধ্যে তারা কিন্তু এই চেঞ্জটাকে আনতে পারছে। টোটাল সোসাইটিকে তারা খাওয়াইতে পারছে যে এন্টি মুসলিম সেন্টিমেন্টটা ভারতের জন্য প্রয়োজন। এইটা এখন এই দেশটা আনফর্চুনেটলি অথবা আনফর্চুনেটলি বলবো আমি, এই দেশটা হলো আমাদের সবচেয়ে প্রতিবেশী দেশ, একমাত্র প্রতিবেশী দেশ আমাদের। এখন এটা আমার জন্য তো অবশ্যই ঝুঁকিপূর্ণ। এবং এইটার প্রভাবটা কীভাবে ঝুঁকিপূর্ণ? তারা কেবল আমার এখানে ফিজিক্যালি আসবে তা না, এই সেন্টিমেন্ট যদি ওখানে থাকে তো আমাদের এখানে দেশের মানুষের মধ্যেও, আমরা এখানে মনে করেন আবার অ্যাবাভ 90% মুসলমান আছি, তো আমাদের মধ্যে কিন্তু এই সেন্টিমেন্ট, এটার একটা কিন্তু রিভার্স একটা রিয়াকশন কিন্তু এখানে হয়। এবং এই কোনো রিয়াকশনে আসলে কিন্তু প্রয়োজনীয় না। এটা কেবলমাত্র রাজনীতির জন্য, এটা কিন্তু ধর্মের জন্য না। তারা কিছু পলিটিক্যাল লিডার থাকে, তারা মনে করে এটা ব্যবহার করে আমি পলিটিক্সে ভালো করব, আমি ইলেকশন করব, আমি ক্ষমতায় থাকব। এই হলো মূলত মূল বিষয়টা। ভারত পাকিস্তানের মধ্যে যদি পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় তাতেও আমি অবাক হব না। কারণ আমি ওই দিন দেখলাম পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলতেছে যে আমাদের যে 17টা 18টা পারমাণবিক বোমা আছে এগুলিকে শেলফে সাজায় রাখার জন্য নাকি। তো বোঝাই যাচ্ছে জিনিসটা কি। আর পাকিস্তান তো মনে করেন, সেখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে অনেকেই ভারতে বলছে যেটা বাংলাদেশ থেকে উস্কে দেওয়া হয়েছে, আমরা মিডিয়ায় এরকমটা বলতে শুনেছি। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে বাংলাদেশকে এর মধ্যে, বাংলাদেশ থেকে পাকিস্তানকে উস্কে দেওয়া হচ্ছে, তো আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? বাংলাদেশকে এর মধ্যে টানার কারণটাকে এটা ভারতের কোন মিডিয়া আমাদের ব্যাপারে লেখছে আমি জানি না, এবং সে কি খেয়ে লেখছেন তাও বলতে পারবো না। এটা বলছি পাকিস্তানের মতো দেশ আমি উস্কে বলতে ভাই, পাকিস্তানের মাথাকে আমার চেয়ে ঠান্ডা নাকি? ওরা তো এমনি গরম। যেই দিন তারা সিন্ধু নদীর পানির কথা বলছে, ওই দিন পাকিস্তান যে সমস্ত কথাবার্তা বলছে, আমাদের বাংলাদেশের কোনো পলিটিশিয়ান এরকম ভাবে তো আমি আমার দেশে যখন গঙ্গার পানি আসে না, তিস্তার পানি আসে না, ওই ভঙ্গিতে বলতে শুনি না। ওদের মাথা যথেষ্ট গরম আছে, কিন্তু এটা আমাদের উস্কে দেওয়ার কি আছে এটা বুঝলাম না।